রাসেল ভাই, হাই মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, কারণ আপনারা ভালোর দলে। আমিও ভালো আছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ করছি। বর্তমানে আমি বাংলাদেশের, এরপরে কিন্তু ব্র্যাকেটে তিনি তার নাম এবং কোথা থেকে তিনি লিখছেন সেটা জানিয়েছেন, এবং তারপরে তিনি বলছেন বর্তমানে আমি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাগুলো হয়তো ভৌতিক নয়, তবে খুব বেশি অদ্ভুত। স্টুডিওতে এসে বলা সম্ভব নয় বলে লিখে পাঠাচ্ছে। ভালো লাগলে করে শোনাবেন, না পড়লেও কোনো অভিযোগ থাকবে না। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 2013 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি। শুরুটা হয় এভাবে। হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে এটাকে হাঁটছি, আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের। পৃথিবীতে এ কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন আমাকে মিষ্টি জাতীয় একটা খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই গন্ধটা এখনো আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথার লম্বা চুল, মানে গলার ওপরের অংশ, বরফ, শীতল, ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে। তারপরে আর কিছু হয়নি। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিল। আমি হোস্টেলে থাকা শুরু করলাম। ঢাকায় আমার বড় চাচারা থাকেন, তারাই আমার লোকাল গার্ড। শুক্রবারের সাপ্তাহিক ছুটি কিংবা ছোটখাটো কোনো ছুটি পেলে আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচে অনেক রকম দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো। আমি নিচে চলে আসলাম, আর কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকান দেখলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল দিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম। যে দোকানটা ভালো করে দেখলাম, চোখের কোণ দিয়ে দোকানিরকে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পায়েল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি কিনে নিলাম। ফিরে আসার সময় ওই দোকানি আমাকে ডাকলো এবং বলল, আমার দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলে উনি ওই খাবারের 2টা টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম, তবে অতটা গুরুত্ব দিলাম না। আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম আর দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টি যেন আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আর সেই স্বপ্নের অপার আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে তারপর আমি এসব ভুলেই গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম। রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পরে দিতাম। 2-1 দিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেখানে কোনো আসবাবপত্র নেই। একটু পরে 2জন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নাকাব দিয়ে ঢাকা। এসে আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে হেসতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার ওপরে একটা টকটকে লাল বোরকা পরে রুম থেকে বের হয়ে চলে গেলেন। অন্যজনের সঙ্গীকে চলে যেতে দেখে এমন ভাবে কান্না শুরু করলেন যেন উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার উপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন অদ্ভুত লাগতে লাগে। শুধু স্বপ্নটার কথা মনে হতে থাকে, তবে কাউকে কিচ্ছু বললাম। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে চাচার বাসায় আসলাম, আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি, তখন দেখলাম 2জন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পারে আর ওনারা রাস্তা পার করে ওপার থেকে এপারে আসছেন। আমার তেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়েই আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা তার পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়, আর আমি দম বন্ধ করে স্বপ্নটা দেখতে থাকি। ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামনে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সবকিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়, হোস্টেলও বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসার পাশে বাসায়
5-6 বছরের একটা ছোট ছেলে ছিল, ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম হাসিব ওদের বাসায় একটা জাম গাছের খুব উঁচুতে একটা ডালে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও নামছে না, আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সেই হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে কেউ যেন ধাক্কা দিয়েছে, আমার ঘুম ভেঙে যায়, আর শুনলাম আজানের শব্দ ভেসে আসছে, নাকে সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে, সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছিল তো। 3 দিন কেটে যায়, আমি ভাবলাম মনের ভুল, কিন্তু চতুর্থ দিন ঘটে গেল একটা নির্মম ঘটনা। হঠাৎ আমার ছোট ভাই এসে আমাকে বলল হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম, দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওই সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না। আমি আর একবারও ওর লাশ দেখে রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে। আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়, ঢাকা চলে আসি। আমি আবারও ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিকভাবে কাটে। হঠাৎ একদিন আমি আবারও স্বপ্নে দেখলাম একটা 3-4 মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম বাচ্চাটা মৃত আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে তাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা। আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি কি হচ্ছে এসব। আমি কি আগে থেকেই দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। 3-4 দিন পার হয়ে যায়। শুক্রবারের ছুটিতে আমি ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। আমাদের সামনে একটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে একটা 3-4 মাসের বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো, সেই স্বপ্নের সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চাটার দিকে দেখতে থাকি। আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিক্সার একটু সামনেই ওই রিক্সাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে, আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। অসাবধানতার কারণে বাচ্চাটা হাত থেকে এমনভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশেই একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। যে ভাইয়া জিজ্ঞেস করছে কই যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত, আর ট্রাকটা ওকে পিষিয়ে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে, আর ছোট একটা ঝট লেগে যায়। আমি দেখলাম যে সেই বাচ্চা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি থরথর করে কাঁপছিলাম। বাচ্চাটার বাবা-মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার শুধু মনে হতে থাকে কি হচ্ছে এসব। আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি। কাউকে কিছু বললাম না, কিন্তু এবারে আর পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। 1 সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতে লাগে। কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, "তোর সাথে কিছু একটা আছে, কিছু কথা আছে।" আমি বললাম, "কি কথা?" ও বলল, "সরি দোস্ত, তোর পায়েলটা আমি চুরি করেছিলাম।" আমি অবাক হয়ে ভাবছি, আমার পায়েল চুরি করে আর আমাকে এসে বলছে, অথচ না বললে তো আমি জানতেও পারতাম না। তুমি এটা বলছে কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁপে ওঠে। আমাকে বলে, "প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন এমন করব না।" আমি অপ্রস্তুত হয়ে ওকে জিজ্ঞেস করলাম, ওকে বললাম, "কাঁদিস না। আমি কিছু মনে করব না। তুই পায়েলটা চাইলে নিয়ে নিতে পারিস।" ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, "না, না। শুধু বল তুই আমাকে মাফ করে দিয়েছিস।" আমার কেমন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, "কি হয়েছে তোর?" ও বলল, "কই কিছু হয়নি তো।" কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম বলার জন্য। তারপর ও যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বলল, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়। ওর অনেক প্রবলেম হচ্ছিল। ও হঠাৎ স্বপ্ন দেখলো যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে, আর কেউ একজন ভারী গলায় ওকে পেছন থেকে বলছে, "যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়, নইলে খুব সমস্যা হবে, মেরে ফেলবো তোকে।" ও পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারলো। ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখলো ওর পিঠে 5 আঙ্গুলের একটা ছাপ। ও প্রচন্ড ভয় পায়, তাই আমার কাছে এসেছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম। কিন্তু আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি হয়ে যায়। আমি গ্রামে আসি। সে আমি আম্মুকে সবকিছু শেয়ার করে। আম্মু 2 দিন 1 দিন পরে একজন হুজুরের কাছে আমাকে নিয়ে যান। ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চায়। তারপর উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটা নিয়ে। প্রায় 30 মিনিট পরে উনি ফেরত আসেন এবং পায়েল দেখিয়ে বলেন যে পৃথিবীতে এরকম 7টা জিনিস আছে 7 জন মানুষের কাছে, যেমন আংটি,
1 টাকার কয়েন, চেইন, এগুলো যে 7 জন মানুষের কাছে থাকবে, তারা আশেপাশে ঘটতে যাওয়া ঘটবে যে সমস্ত দুর্ঘটনাগুলো তার ইঙ্গিত পায়, যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে। কিন্তু এগুলো বেশিদিন একজনের কাছে থাকে না। আর এই কাজগুলো করে 7 জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর। এই জিনগুলো 7 জনের কাছে থাকে। তাদের সাথে এই জিনদের 1 জন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপরে অত্যাচার করে। হুজুর আরো বলে, আমি যদি এই পাইলটা একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পড়ে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাবো। তারপরে দিন আম্মু, আব্বু আর হুজুর 20 কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেল। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিই। তখন আমরা সবাই যে অপার্থিব কিন্তু ভীষণ বৃষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসে সবাই। আসার আগে হুজুর বলে দিয়েছিলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে ওপরের দিকে হাতটা গতেছে। নাক, চোখ, কপাল, তারপর লম্বা চুলের একদম শেষ পর্যন্ত কেউ হাত বুলিয়ে দিল। আমার ঘুম ভেঙে যায়। দেখলাম একটা ছায়ার মতো কিছু সরে গেল। গলার উপরের অংশ বরফের মতো ঠান্ডা, আর নাকে সেই গন্ধ। আজানের শব্দ আসছে। পাশে ঘুমিয়ে থাকা আম্মুকে ডেকে তুললাম। আম্মুর নাকেও সেই গন্ধ। তারপর আমার সাথে আর কিছু ঘটেনি। তবে আমার এখনো মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়, যেন মাঝে মাঝে কেউ আসে আমার কাছে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসি। বড়চাচার বাসার নিচে যেয়ে সেই দোকানে খোঁজ করেছিলাম যেখান থেকে আমি পায়েলটা কিনেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো দোকান নেই। প্রচন্ড অবাক হই। আমি এখানের কিছু দোকানিকে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই একই উত্তর দিল, ওখানে কোনো দোকান ছিল না। তাহলে সেই দোকান কোথায় গেল? কার কাছে আমি পায়েল কিনেছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর আমার মেলে। আমি এখনো অনুভব করি তো মাঝে মাঝে আসে আমার কাছে। এই ছিল আমার সাথে ঘটা কিছু অদ্ভুত ঘটনা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর ইমেলটি সিলেক্টেড হলে জানিয়ে দেবার অনুরোধ রইল। তো এই ছিল ঘটনা। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিনহাজুর রহমান শান্ত বলছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। এই ঠিকানা গোপন রাখবেন। আপনি আগে বলে দিয়েছেন, পরে বলছেন ঠিকানা গোপন রাখবেন। আগে বলতে হবে ঠিকানা গোপন রাখবেন। আচ্ছা, আমার দেশের বাড়ি, এটা মনে হয় গোপন রাখতে বলেছেন উনি। আচ্ছা, নাম বলবো না। আমি জানি আপনি ভালো মানুষ, ভালোর দলে, তাই পড়া দরকার নেই। কেমন আছেন নিশ্চিত হয়েই বললাম আপনি ভালো আছেন। খুব ইচ্ছা ছিল স্টুডিওতে যেয়ে ঘটনা বলার, কিন্তু সময়ের অভাবে হলো না। একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, 2013 সাল থেকে আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। তবে আমার পাঠানো এটা প্রথম ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে তিনি আশা করছেন যে ঘটনাটি অসাধারণ হয়ে উঠবে। ভালো লাগলে পড়ে শোনাতে বলছেন। ইমেলটা যদি একটু বড়, কিন্তু খুব রহস্যময়, যার উত্তর আমি আজও খুঁজে বেড়াই। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে। আমার এই ঘটনাটা আমার দুলাভাইয়ের কাছ থেকে শোনা, বলে রাখা ভালো। আমার দুলাভাই একজন ট্রেন চালক, রেলের ভাষায় যাকে বলে লোক মাস্টার। ওকে, আই নো দ্যাট। দুলাভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। দিন তারিখ ঠিক মনে নেই। 2017 সালের মার্চ মাসের কোনো একদিন আমি ট্রেন নিয়ে যশোরের কোনো একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং এর জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাউন্ড করে এবং বেরিয়ে চলছিল সেই সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের ভুলে বন্ধ করিনি, কিন্তু পরে দেখলাম যে না, সবকিছু ঠিকই আছে। তাহলে হঠাৎ করে আরপিএম বেড়ে যাবার কারণ কি বুঝতে পারলাম না, তবে বিষয়টা সহজভাবে নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি। একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটলো এরপর। কোটচাঁদপুর নামক একটা স্থানে একটু পরে যেই অনেক দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোয় দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিভৎস ও কালো। চুল এত লম্বা যে একটা পুকুরের ভেতরের দিকে নেমে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সারা রাত ডিউটি করতে হয়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে। আমি তাকে বললাম যে ভাই, আপনি একটু সামনের দিকে গিয়ে দেখবেন, আমি চোখ মুখটা ধুয়ে নিই। বলে আমি সাথে থাকা বোতল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম আর উঁচু করে নিলাম, যেহেতু একটু পর নামাজ পড়তে হবে। সহকারী লোকমাস্টারটা বলছে, ভাই একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রেনের গতিবেগ 28 থেকে 30, কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না। সত্যি তো, দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না। ট্রেন যে চলছে তার প্রমাণ জানালার পাশ দিয়ে হাত দিলেই হাত
ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু তাহলে রাস্তার সামনে যাচ্ছে না কেন? অর্থাৎ ট্রেন চলছে কিন্তু আমরা সামনে যাচ্ছি না, এবং জানালাটি যখন হাত বাইরে দেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ট্রেন চলছে। কিন্তু সেই একই দৃশ্যপট আমি দোয়া কালাম পরে শরীর বন্ধ করে আবার সামনে দেখলাম যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাবার পর আবার সেই অবয়বটা, কিন্তু সে হাঁটছে আর সামনের দিকে আসছে, আর সামনে এসেই যেন ট্রেনের ভেতর বিলিয়ে যাচ্ছে। কি বিভৎসতার মুখ, দেখলেই গা শিউরে ওঠে। তবু আমি পাত্তা না দিয়ে নিজেকে বোঝালাম যে আমার এসব দেখলে চলবে না, আমার কিছু হলে এই ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে। তাই অনেক ভেবে নিজেকে বোঝালাম, কিন্তু শীতের রাতেও আমি ঘেমে একাকার, গেঞ্জি ভিজে গিয়েছে, গা দিয়ে ঘাম ঝরছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। পাশের ড্রাইভারটা ভয়ে চুপ করে মাথা নিচে নামিয়ে দোয়া পড়ছে। আমরা দুজনেই যেন অসহায় তখন। তবু আমি সাহস করে এক বোতল পানি খেয়ে দোয়া দুরুদ পড়ে সামনে তাকিয়ে সিগন্যালের দিকে তাকিয়েছিলাম। দেখলাম সিগন্যাল কেবিনের পাখায় সেই অবয়বটা বসে আছে এবং আমার দিকে কি বিভৎস একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। আর কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে যে থামা, না হলে আমি থামিয়ে দেবো কিন্তু। আমি ৭-৫ না ভেবে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আর সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাগান্বিত লাল চোখে সে আমার দিকে তাকিয়ে আছে, সামনে এগিয়ে আসছে আর বিভৎস হাসি দিচ্ছে। হঠাৎ মনে হলো ট্রেনের সামনের ইঞ্জিনে কে যেন কি দিয়ে একটা ধাক্কা দিল, আর ইঞ্জিনের হোস পাইপ থেকে একটা অংশ ফেটে উধাও হয়ে গেল। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক একটু পর ইমার্জেন্সি ব্রেক করতে হলো। তখন যাত্রীদের ভেতরে হইচই পড়ে গেল যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি নেমে পাইপ জোড়া দিয়ে আবার ৪০ মিনিটের মতো সময় পার করে ইঞ্জিন স্টার্ট দিলাম। তারপর একসময় খোলটা গিয়ে পৌঁছালাম কোনো বাধা ছাড়াই। কিন্তু ইঞ্জিনের ভেতর বসে ভাবছিলাম কি হলো আজ এটা আমার সাথে। অবাক করা বিষয় হলো স্পষ্ট দেখলাম মহিলা অবয়বটি ট্রেনের সামনে ধাক্কা খেলো, ইঞ্জিনের সামনে চাকার ভেতর দিকে গেল, আর তার ধাক্কায় পাইপ ফেটে গেল। আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করে ট্রেনকে সামনে পেছনে আনলাম। কিন্তু সেই মহিলা কোথায় যার সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের পাইপ ফেটে গেল? সেই মহিলার অবয়বটি কোথায় গেল? মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল। লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম, কোথাও কিছু নেই। তাহলে আমার প্রশ্ন যে তার সাথে ধাক্কা লাগলো আর এত শক্ত লোহার পাই কিভাবে ফেটে গেল? আবার কে আমাদের ট্রেন থামাতে বললো? আমি তাকে দেখলাম। সব প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমি আজও কোনো সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন। গুছিয়ে লিখতে না পারে ক্ষমা যাচ্ছি। অনেক ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। যিনি লিখেছেন তিনি এভাবেই শুরু করেছেন, ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন যে আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। স্টুডিওতে আসতে পারবো না বলে ঘটনাটি পাঠিয়ে দিলাম। এটি আমার জীবনের দিক থেকে এক সমান, তাই আমাদের মধ্যে ভাবটাও ছিল অনেক বেশি। গল্প করার ফাঁকে ফয়সাল আমাকে বলল, আয় সজীব চল আজ রাতে মাছ ধরতে যাই। আমি যদিও একা রাত্রে মাছ ধরতে যেতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় তেমন ভয় করলো না, বরং বেশ উচ্ছ্বাসের সাথেই বললাম অবশ্যই যাব, তবে মা বাবা যেন টের না পায়, না হয় আর নামতেই দিবে না। বর্ষাকাল, চারিদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি, ইলের মধ্যে প্রায় ১ হাঁটু পরিমাণ পানি। ১ সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে, একবারও ওইটা দিয়ে নামা হয়নি পানিতে। আজ যেহেতু ফয়সাল আছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাব আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রামের সময় ৯টা বাজা মানে অনেক রাত। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পর আমি বিছানার নিচ থেকে মাছ ধরা লাইটটা আস্তে করে টেনে নিলাম। বাইরের রান্নাঘর থেকে বর্ষাটাও তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাব, উত্তরের দিঘিতে নাকি পূর্বের বিলে। পূর্বের বিলটা প্রচুর বড় আর ওইখানে মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি মনে করলাম। আমি ফয়সালকে বললাম চল আগে পূব পাড়ের বিলে যাই, তারপর ওখান থেকে বড় দিঘি পার হয়ে আবার দক্ষিণে যাব। ফয়সাল আর কিছু বলল না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলে যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি হওয়াতে স্পষ্ট মাটি দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষার লাইট। ফয়সাল ব্যাগ নিয়ে আমার পিছু পিছু বিলে নেমে পড়ে। বিলের আইল ধরে একটু একটু করে লাইট মেরে সামনে যাচ্ছি। চারিদিকে প্রচুর লাইট দেখা যাচ্ছে। অনেকেই মাছ ধরতে বর্ষা নিয়ে বেরিয়েছে। তাদের থেকে একটু দূরেই আমরা বিলের এক প্রান্ত ধরে হাঁটছি। ২-১টা করে ছোট কই মাছ ছাড়া আর কিছুই নজরে পড়লো না। এভাবে ৪-৫ মিনিট, এভাবে ৫-৭ মিনিট হাঁটার পর হঠাৎ চিকচিক করে কিছু একটা দেখলাম। আমি
দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুলে নিল। শিং মাছ, বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম। এই প্রথম আমরা আমার নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখিস আজ অনেক মাছ পাবো। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূবের শেষ সীমান্তে চলে এসেছি খেয়াল করিনি। সীমান্তের পাড়ে 3টা তাল গাছ আছে আর তার পাশে একটা কবরস্থান। 3 দিন আগেই একজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগলো। চারিদিকে শুনশান, এখানে লোকজন নেই বললেই চলে। অনেক দূরে কিছু লাইটের উপস্থিতি দেখলাম। এদিকে কেউই আসেনি। অনেক ঘোড়া জোরাজুরি করেও এদিকে মাছের কোনো নিশানা পেলাম। ফয়সাল সাথে থাকায় একটু সাহস নিয়ে বললাম, চল দিঘির পাড়ে যাই। এখানে মাছ পাবো বলে মনে হচ্ছে না। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে। আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায়ও না, কারণ কিছুদিন আগে পাশের গ্রামের একটা ছেলেকে নাকি ওইখান থেকে জিনে আসর করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ ওদিকে পা বাড়ায়। 7-5 ভাবতে ভাবতে পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দিঘিটা বেশ বড় এবং চতুর্ভুজ আকৃতির। কালো কুচকুচে পানিতে চাঁদের আলো যেন চিকচিক করছে। আশেপাশে তাকালাম, না কেউ নেই, শুধু আমি আর ফয়সাল। চারিদিকে শুনশান। আমি দিঘির সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দিঘির সিঁড়িতে লাইট মারার সাথে সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছু সরে যাচ্ছে। দেরি না করে তুপ করে বর্ষাটা ছুড়লাম। একটা ক্যাক করে আওয়াজ আসলো। থাক, বর্ষাটা বোধহয় দিঘির সিঁড়ির নিচে গিয়ে রেখেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর। আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি বিতলো। ফয়সাল আমার হাতে ব্যাগটা দিয়ে লাইটটা নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমান পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। কিরে, কিছু বুঝলি? কি বিঁধলো? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কে ফয়সাল? বর্ষাটা খোল, নিয়ে আয়। দেখিস একটা শিক যাতে না ভাঙে। কিন্তু ফয়সাল আমার দিকে পেছন দিয়ে নুয়ে আছে, কোনো কথা বলছে না। আর লাইটটাও নিচের দিকে ধরে রেখেছে। ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই। যেই ফয়সালের জামা ধরে টান দিলাম, কিন্তু কি এ তো ফয়সাল না। আমার আত্মা যেন খাঁচা থেকে বেরিয়ে যাবার অবস্থা। এক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি বিড়াল রূপী একজন মানুষের দিকে। চোখগুলো যেন আগুনের মতো কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। চাপার রাগে গো গো করছিল সে। তখন আর এত কিছু দেখার বা বোঝার কোনো সুযোগ ছিল না। আমি যেই ফয়সালের এই বিভৎস রূপ দেখলাম, আমি চিৎকার দিতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সেই উপায়ও ছিল না। চারিদিক একদম নীরব, নিশ্চুপ, যেন সবাই আমার মৃত্যুর তামাশা দেখার জন্যই অপেক্ষা করছে। শীতল হাত যেন আমার ওপরে এসে আছড়ে পড়লো। আমি সেই মুহূর্তেই সেটিতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটছিল আর কিছু মনে নেই। পরদিন সকালে সবকিছু শোনার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। ফয়সাল আমার মাথার পাশে বসাবো নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছের ব্যাগও নাকি ও খুঁজে পায়। যেই আমাকে এটা বলার জন্য বারান্দায় এসেছে, ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো। ওই আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খোঁজার পর নাকি আমাকে এই দিঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেদিনের পর আমাকে আর মাছ ধরা আমার একদম বন্ধ হয়ে যায়। আজ যখন বর্ষাকাল আসে সবাই মাছ ধরতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। ওই দিন ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি, কিন্তু আবার যদি পিশাচের মুখোমুখি হতে হয় তাহলে হয়তো ওই দিনটা ওরই হবে। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত এফএমের সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেন চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ,
তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল, আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকের সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাবো। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকে। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলে যাবো, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে, আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9টা বেজে 10 মিনিট। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ রয়েছে জানি না, মানে 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যে তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ হয়ে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার করে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে পরিষ্কার করার আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পারপুর পাড়ে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দিই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর এত শক্ত হয়ে যায় আর মনে হচ্ছে এখনো বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতে অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে করির মতো দেখতে গায়ের লোম, এরকম কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বীরের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখ করে দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বইটা থাকে এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারো যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না, ওদিক চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি, আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি কেন?
কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটা অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেক বুড়ো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানি উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নাই তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে এক বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বির লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে জানো। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বি দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাঁপ দিলে যেমন শব্দ হয় তেমন হোক। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বি লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বি লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বি আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বি তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বি আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বির সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছো? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকলে এই সকালে এই লাশটা কবর দিয়েছে, তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনোনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বি আমাকে খাবার খেতে বলে। আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বি তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বি আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি। মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক পড়ায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনা। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করবো। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। যাচ্ছি ঘটনা একটু বড়ই আছে ঘটনাটি। আশা করছি শুনে আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই আছেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি নিয়মিত একজন শ্রোতা। অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো, কিন্তু সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যায়। পূর্বেই বলে রাখা ভালো, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার
নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। ১৯৮০ সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকে। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদু অনেক জায়গা জমেছিল এবং আমার বাবা বিয়ের পর দাদুর থেকে কোনো এক কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা বাড়ি তৈরি করে। যদিও আমার বাবা তখন বাড়ি বানাতে শুরু করেন, তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণ বাবা কারো কথা তোয়াক্কা না করে ঘর তোলে। আমার দাদার মুখে শুনেছি আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে এক নদী ছিল এবং আমাদের বাড়ি ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরও একই সারিতে আছে এবং একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো, এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর থেকে আব্বু এবং আম্মু অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়। যেমন কখনো রাতে বাইরে বেরোলে দেখতে পেত বিশাল সাইজের কালো গরু অনেক বড় উঁচু উঁচু গাছের মগ ডাল ভেঙে পাতা খাচ্ছে। কখনো বা ছায়া মূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে ইত্যাদি। ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে উল্লেখ করেছি শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করতো, যেমন ওটার জন্য নিচে পুকুরের ছায়া পড়তো, যেটা পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছেরও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন না হওয়ায় আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটা কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবহে সাদিকের সময় তিনি উপলব্ধি করেন কি যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলে, গাছটি কাটিস না, তোর আমহবুল হবে। এই কথা শোনার পর যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। তিনি জানান যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন পাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। যেই শোনা সেই কাজ, গাছটি কাঠুরিয়া যখন কাটা আরম্ভ করে, সেখান থেকেই ঘটনা শুরু আমাদের পরিবারের সাথে। বলে রাখা ভালো, আমরা ছিলাম 2 ভাই ও 2 বোন। আমার ছোট বোন, আমি সবার ছোট এবং তখন আমি জন্মগ্রহণ করি নাই। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই ও আব্বু মারাত্মক অসুস্থ হওয়া শুরু হয় এবং অনেক কষ্টে তারা সুস্থ হন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও ঘরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন সে সবেমাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ, যদিও তাকে কামড় দেয় না এবং পরিবারের লোকজন দেখা মাত্রই সাপটি চড়ে যায়। আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায় এবং তখন সে বলে কি যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়া যখন 7 বছর বয়স, আমি জন্মগ্রহণ করি এবং ছোটবেলা থেকে আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম। বিশেষ করে আমি একা ঘুমালে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। আমি উপলব্ধি করতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। আমি গভীর রাতে যখনই উঠতাম, তখন কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। তো এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে আমি তাতে ইউজড টু হয়ে যাই এবং ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সবথেকে হৃদয় বিদারক ঘটনা। আমি এবং আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশে ছিল শিশু গাছ। এখানে দেখে যে একটা অবয়ব অনেক লম্বা, পা চুলিয়ে গাছের মগডালে বসে রয়েছে এবং মা উঁচু করে গাছটির হাতে মাটি ছুঁয়ে আছে। এটা থেকে ভাইয়া অত্যধিক রকমের ভয় পান। তখন সে তাড়াহুড়া করে রুমে ঢুকলে বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভাইয়া শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু কিছু নাই। তবুও তার ভয় কাটে না। তারপর অনেক হুজুর কবিরাজে ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মিলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করেন। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। ইতোপূর্বে ঘটনাগুলো থেকে সেগুলো ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর জায়গায় চলে গেছি, ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছি। আমার এই সমস্যা সমাধানের জন্য হুজুর কবিরাজ ডাক্তার দেখানো হয়েছিল, যেখানে হুজুরের সন্তান পেয়েছে আমার বাবা সেখানে গিয়েছে, সেখানকার তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। আর এদিকে আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর আমি একদিন আব্বু স্বপ্নে দেখতে কে যেন তার স্বপ্নে এসে বলছে দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বড় কোনো সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায়
আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তার কাছে এসে বলছে যে, তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর আবার অসুবিধা হবে। ঠিক তার পরের দিনই আমি খেলাধুলার সময় এটা তীব্র আঘাত পাই এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আমাকে নানির বাড়িতে পাঠানো হয়। 10 দিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা সবাই বাসায় উঠি, কিন্তু তা থেকে আমাদের ওপরে নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10 বছরের মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন এবং আমাকে কাকুর কাছে রেখে যান তিনি। তখন আম্মাও বাড়িতে ছিলেন এবং অসুস্থ থাকায় এদিকে বাবার ফিরতে দেরি হয় এবং বাস দুর্ঘটনায় পড়ে। তার ফিরতে 11টার মতো বাজে। আর সেদিন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। এশার নামাজের পর থেকে আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকাডাকি করছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন। এবার তার ডাক শুনেছিলেন তিনি এবং আমি সেই পুরনো বাড়ি, পরিত্যক্ত বাড়ি থেকে সেদিন কিভাবে যেন আমি বরযাত্র আমাকে একা না পাঠিয়ে আমার বড় কাজিনকে আমার সঙ্গে পাঠায় এবং পোশাকে এসেই হয়তোবা আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমরা দুজনেরই গা ছমছম করে। তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এর কোনো রেসপন্স পাই না। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচ্চু আমাকে তার কাছে নিয়ে যায়, কারণ আমাদের বাসায় এবং বড় চাচ্চুর বাসাটা পাশাপাশি। পরে 11টার দিকে আব্বু আসলে সব কথা খুলে বলে। যেটা হয় সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমার স্বপ্ন দেখেন যে কি করে সে টাকা দিতে চায় আমার বাবাকে, তিনি সে নেননি এবং গ্রামে এমন মানে অনেকেই স্বপ্ন দেখেছে এবং অনেকে নিতে চেয়েছে, আর তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালো বাবাকে। ওই জিনিসটা আমাদের পুরোনো বাড়ির একটা রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখন আছে। আমার বাবা দেখে তুই খুশি টাকা ওখানে ওই বাড়িটার নিচেই মুভ করছে। তো ছোটবেলা থেকেই আমি পড়তে পারতাম না। নতুন বাড়ি আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, দেখতাম গভীর রাতে আগুন জ্বলছে বা কখনো কে যেন গলার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আমাদের বাড়িটা দূরত্ব এবং পুরোনো বাড়িটা থেকে বেশি নয়, বড় জোর 80-100 মিটার হবে। এভাবে অনেক দিন চলার পর আমার বয়স যখন 10 বছর হয়, তখন আর তার করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়ার কাছে বড় পীর ছিলেন, যিনি তাকে এই সমস্যার সমাধান করেন। তো এইভাবেই তিনি ঘটনাটি লিখেছেন। আরও বেশ কিছু লিখেছেন, তবে আমার মনে হয় যে এইটুকুই যথেষ্ট। এবং